নমস্কার, আপনাদের সবাইকে শুভদীপ প্রহর জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পরশু। আর আজকের আজকাল পরশু অনুষ্ঠান হচ্ছে সন্দীপের অনুষ্ঠান, সন্দীপ শাস্ত্রের অনুষ্ঠান। আর তোমাকে স্বাগত জানাই সন্দীপ, কেননা জ্যোতিষশাস্ত্রটাকে নিয়ে তোমার ব্যাখ্যা আমার শুনতে খুব ভালো লাগে এবং আমার মনে হয় আমার মতো আমাদের দর্শকদেরও শুনতে ভালো লাগে। কিন্তু শুধু শুনলে তো হবে না, তার সঙ্গে তার প্রপার প্রতিকারটা ভীষণ দরকার। এবং আমার মনে হয় তুমি আজ যে এতগুলো বছর ধরে কাজ করছো, মানুষ তোমার কাছ থেকে উপকার পেয়েছেন বলেই, কারণ টানা কাজ করতে গেলে না মানুষকে কিছু দিতে হয়, তা নাহলে কাজ করা যায় না একদম এক জায়গায় বসে। আর অনেক ধন্যবাদ তোমাকে। প্রথমে জানাবো সকল গুরুজন সিদ্ধার্থ শ্রী গণেশকে প্রণাম। একদমই তাই, কারণ হচ্ছে যে শুধুমাত্র এখান থেকে বসে শুনলে, অনেকে যেমন চেম্বারে এসে বলছে দাদা তুমি অনেকগুলো টিপস দিচ্ছ, আমরা ওগুলো অ্যাপ্লাই করছি। শুধু টিপস, এগুলো হচ্ছে টোটকা এক ধরনের। টোটকা কি হয়? টোটকা ধরো আজকে আমরা সাময়িক কিছু কমন সেন্স থাকে, যদি দেখছি যে মেঘ আসছে আমরা একটা ছাতা নিয়ে বেরোই, আমাদের ঠান্ডা পড়ছে তো হালকা একটা ওয়ার্মার বা একটা কোনো সোয়েটার আমরা গায়ে দিলাম। কিন্তু এরকমই হচ্ছে টোটকার কাজ। টোটকা আপনাকে বলে দেওয়া হয় হাতটা অনেকটা কেটে গেছে, প্রচন্ড রক্ত পড়ছে, আমি ইনস্ট্যান্ট একটা চুন কি বলে হলুদ আর চিনি একসাথে করে জমা দিলাম, রক্ত আটকালো, কিন্তু ওখানে যে স্টিচটা দরকার সেটা কিন্তু আমাকে হসপিটালে যেতে হচ্ছে। একদমই তাই। তো ঠিক সেরকমই টোটকা হচ্ছে সাময়িক আমাকে একটা উপশম দিচ্ছে, কিন্তু ওই যে ক্ষতটা যেটা হয়েছে ভাগ্যের, সেটাকে সারানোর জন্য একজন অ্যাস্ট্রোলজারের কাছে আমাকে পৌঁছতে হবে। একদম। দেখো যেমন 7.5, আমরা আগের দিনে একটা বিস্তার আলোচনা করলাম। 7.5 ফেজটাতে শনির 7.5 চললে আমরা আগাম বলি যে এগুলো করবেন না, এভাবে আপনারা চলুন, আমি বলে রাখলাম। কিন্তু আলটিমেটলি আপনারা 7.5 রেমেডিটাই করালেন না, তাহলে তার কুফল তো আপনাকে ভোগ করতে হবে। ঠিক যেমন এখন গোচরে যাচ্ছে বৃহস্পতি সব থেকে তুঙ্গ রাশিতে, কর্কট রাশিতে। তো স্বাভাবিকভাবেই আমাদের এই যে মেষ থেকে মিন, প্রত্যেকেরই জানতে ইচ্ছা করছে যে কার কেমন যাবে সময়টা। না, সব থেকে বড় ব্যাপার দেখো, দেবগুরু তো বৃহস্পতি তুঙ্গে, মানে সবাই জানেন যে ফাটকা পড়বে টাকার, কিন্তু কি করে পড়বে? মানে আমি কথাটা বলতে চাইলাম, আমি আজকে এখানে বসে বলে দিলাম যে বৃহস্পতি তুঙ্গ হয়ে যাচ্ছে, এই রাশি 6টা রাশি ভীষণ ভালো ফল দেবে, বাকি রাশিরাও কিন্তু ওই অমৃতের ছিটে ফোটে সবাই পাবেন আর কি, বসুধারা ফলসের মতন। কিন্তু ঘটনাটা হলো সেটা হলো যে আমি যদি কর্মটাই না করব, টাকাটা কি করে আসবে? আমি তো আর চুরি করতে পারবো না, বর্তমান সময় সেই জায়গাটাও নেই। চুরি করতে গেলেও আপনাকে সেই লাদেনের লেভেলের হতে হবে, নাহলে লাভ নেই। যাই হোক, 2026 সালের 2 জুন মঙ্গলবার রাত 2:25 ভারতীয় সময় আমাদের বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করছে, মিথুন থেকে কর্কট। একদম। এবং এই মিথুন থেকে কর্কটে যাওয়ার এই যে জায়গাটা, এটা কিন্তু ভীষণ ভালো সময়, এবং এখানে কিছু কিছু রাশি স্পেসিফিক্যালি ভালো ফল পাবেন। তার মধ্যে আমি বলবো যে কি কি ধরনের ফল পেতে পারে। যেমন ধরো অর্থের জায়গা, কারোর হয়তো অর্থ আটকে আছে অনেক দিন ধরে, আমি শেয়ার মার্কেটের কথা বলছি না, শেয়ার মার্কেট তো এখন আপস অ্যান্ড ডাউনস চলছে। আমি অন্যান্য জায়গায়, অন্য খাতে আপনি কাউকে টাকা ধার দিয়ে রেখেছেন, পাচ্ছেন না। কোনো জায়গাতে আপনি হয়তো জমির জন্য টাকা দিয়ে রেখেছেন, লিটিগেশন চলছে, জমিটা আপনার মিউটেশন হচ্ছে না বা রেজিস্ট্রেশন হচ্ছে না, সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক দিন ধরে বিয়ে আটকে রয়েছে, বিয়ে হবার সম্ভাবনা। ম্যারেজ লাইফ আপনার খারাপ যাচ্ছে, সে বিবাহিত জীবনে প্রেম বাড়বে, বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক সুসম্পর্কে পরিণত হবে। আবার পড়াশোনার ক্ষেত্রে, কারণ বৃহস্পতি হচ্ছে প্রথমত জ্ঞানের কারক গ্রহ, বৃহস্পতি অর্থের কারক গ্রহ, বৃহস্পতি অ্যাডজাস্টেবল কারক গ্রহ। এই 3টে জায়গা বেনিফিট কিন্তু আসার সম্ভাবনা। জ্ঞান বাড়বে, মানে এডুকেশনের জায়গা ভীষণ ভালো হবে, বাচ্চাদের রেজাল্ট, পরিশ্রম করলে বাচ্চাদের রেজাল্ট ভালো হবে। অনেকের ক্ষেত্রে চাকরির সম্ভাবনা ছিল, চাকরির চেষ্টা করছেন বহুদিন ধরে, 1 পয়েন্ট 2 পয়েন্টের জন্য চাকরিটা আসছে না, প্রিলিমিনারি স্টেজ পার করার পর মেন্সে গিয়ে আটকে যাচ্ছেন, অনেকে প্রিলিম মেন্স গিয়ে ইন্টারভিউতে আটকে যাচ্ছে। এই জায়গাগুলো ক্লিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যারা ইউপিএসসি বা WBCS দিচ্ছেন, বিশেষ করে যারা টিচিং প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন, যারা মনে করছেন যে আপার লেভেলের জন্য বা হেডমাস্টার হেডমিস্ট্রেসের জন্য নিজেকে প্রিপেয়ার করবেন, তারা এই সময় কিন্তু ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ব্যবসা উন্নতি যাওয়ার সম্ভাবনা। দেখো এখন আমাদের বিশ্বে যা পরিস্থিতি হয়ে রয়েছে, তেলের দাম, গ্যাসের দাম, এগুলো নিয়ে কিন্তু সবাই ভুরুকুচকে রয়েছে যে আমরা আগামী দিনে কি হতে চলেছে। আমরা জানি তেলের দাম বাড়লে সেখানে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বাড়তে থাকে। তার সত্ত্বেও আমি বলছি বারবার, ব্যবসা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে যদি সেটা আমার ঠিকঠাকভাবে ঠিকঠাক সাবজেক্ট নিয়ে আমি ব্যবসা করে থাকি। ঠিকঠাক সাবজেক্ট মানে এখানে কিন্তু অনেকে আমাকে গাল দেবে, যারা এই যে প্রচুর মানুষ যারা এখন উচ্ছেদ হয়ে যাচ্ছেন ব্যবসায়িক দিক থেকে, তাদের ক্ষেত্রে বলবেন যে দাদা কি করে বলছেন ব্যবসা ভালো যাবে। তবে সেক্ষেত্রে একটা ভালো বেনিফিট রেজাল্টও পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ধৈর্য ধরতে হবে, অপেক্ষা ধরতে হবে। 2 জুনের পর থেকে একটা ভালো গোচর কিন্তু ইনস্ট্যান্ট দিনে দিনে রেজাল্ট দেয়। গোচরের ফলটা যদি খারাপ হয় তুমি দিনে দিনে খারাপটা পাবে, ভালোটাও করে দিবে। একদম দিনে দিনে পাবে। ধাইয়া নিয়ে যেতে আগের দিন বলছিলাম আমি যে 7.5 ফুল প্যাকেজটা 2.5 বছর, ফলে কি 7.5 তুমি তো 2.5 বছর তিনটে ফেজে 3 রকম ফল পাচ্ছ, 3 রকম জিনিসের সম্মুখীন হচ্ছ। 2.5 বছরে তোমাকে সবকিছুর সম্মুখীন হতে মানে হবে। ভালো হবে খারাপও হবে, ঠিক সেই রকমই গোচর কিন্তু ভালো মানে অবশ্যই ভালো। খারাপের মধ্যে বলি আমি, যাদের বৃহস্পতি খারাপ রয়েছে চার্টের মধ্যে, যাদের বৃহস্পতি কোনো খারাপ গ্রহের সঙ্গে, যেমন কেতুর সাথে, রাহুর সাথে বা মঙ্গলের সাথে, শনির সাথে বসে রয়েছে, তাদের ক্ষেত্রে শারীরিক ট্রাবল যাবে। বিশেষ করে বৃহস্পতি কিন্তু ক্যান্সারের রোগ আসতে পারে, ক্যান্সারের মতন রোগ হতে পারে, ফোড়া জাতীয় টিউমার জাতীয় সমস্যা নিয়ে ভোগায় এবং পেটের সমস্যা, হজমের সমস্যা নিয়ে ঘটায়। এটা হবে। এডুকেশনের রেজাল্ট মারাত্মক খারাপ হবে সেই সমস্ত জাতক বা জাতিকার। হঠাৎ করে চাকরি এই গোচরের ফলে চলে যেতে পারে, ব্যবসার অবনতি হতে পারে, অথবা চাকরি করতে করতে চাকরির পদোন্নতি না হয়ে আপনার ডিক্রিজ হলো, আপনি হয়তো আপনার পদ থেকে আপনাকে সরিয়ে দেওয়া হলো, এই ধরনের, বা ট্রান্সফার, একটা বেনিফিট ট্রান্সফার হয়, এটা লস ট্রান্সফার, আপনার লস ট্রান্সফার হলো, এই ধরনের সম্ভাবনা রয়েছে। যাদের বৃহস্পতি খারাপ চার্টের মধ্যে বা যাদের 7ম স্থানে বৃহস্পতি খারাপ গ্রহের সাথে বসে রয়েছে, এক নির্ধারিত তাদের বিবাহিত জীবন খারাপ যাবে, পাশাপাশি ব্যবসার জায়গাও খারাপ যাবে। ভীষণভাবে এই সময় সম্পর্কটাকে অটুট রাখতে হবে, কারণ এইটা নভেম্বর অবধি চলবে। এই যে সময়টা মানে আপ টু জুন টু নভেম্বর, এই ফেজটাতে যদি আপনি ম্যারেজ লাইফটাকে ধরে না রাখতে পারেন, একেবারে ভেঙে যেতে পারে। এমনকি স্বামী স্ত্রীর সম্পর্ক এটাতেই সেপারেশন বা পরবর্তীকালে ডিভোর্সের দিকে নিয়ে যেতে পারে, আর্থিক লস হতে পারে, আপনি কোনো আইনি জটিলতায় জড়াতে পারেন, এমনকি আপনার কেস, যেটাকে আইনি জটিলতা বা কেস বলা হয় ম্যারেজ লাইফ রিলেটেড, সে ধরনের জায়গাও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। কি করতে হবে? ঘরে বসে কিছু কাজ রয়েছে। কেউ কি আছেন? হ্যাঁ, টেলিফোনে বন্ধু আছে। নমস্কার, কে রয়েছেন? মানে এবার হচ্ছে কি এইচএস ছিলাম। ভালো, আমি পরে শুনবো আপনি কি দিয়েছেন। আগে আপনি বলুন, আপনার নাম কি? আমার নাম তনুশ্রী হালদার। তনুশ্রী হালদার, আচ্ছা। কোথা থেকে ফোন হ্যাঁ। করেছেন? আমি ডায়মন্ড হারবার থেকে ফোন করেছি। নিজের সম্পর্কে জানবেন, তাই তো? হ্যাঁ 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 তুমি এখন এই বছর এইচএস পাস করেছো? হ্যাঁ হ্যাঁ। বেশ, ডেট অফ বার্থ বলো। 17 জুলাই 2007। 2007। 17 জুলাই 2007। হ্যাঁ। সময়টা, সময় সময় 11:15 সকাল 11:15। কোথায়? ডায়মন্ড হারবার। আচ্ছা, তুমি অনুষ্ঠান দেখো? আমার মা দেখে। আমার মা বলতো তুই ফোন কর, আমি তো ঠিক ভালো করে বলতে পারবো না, তুই কথা বল। আচ্ছা। মঙ্গলবার ছিল? হ্যাঁ হ্যাঁ। কন্যা লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র, রাক্ষসগণ বা দেবাড়িগণ জানা ছিল? হ্যাঁ হ্যাঁ। সিংহ রাশির শনির ধাইয়া চলছে, পরিশ্রম করেছো কিন্তু ভালো রেজাল্ট কি হয়নি ক্লাস 12-এ? হ্যাঁ মানে আশার মতো হয়নি, যতটা আশা করেছিলাম ততটা হয়নি। না, কতটা হয়েছে? কি কোন ডিভিশন হলো? আমার 73% হয়েছে। 73%। স্ট্রিম কি ছিল? হ্যাঁ, আমি স্ট্রিম সায়েন্স। সায়েন্স। আর কতটা এক্সপেক্ট করেছিলে? ডেফিনেটলি 80% এক্সপেক্ট করেছিলাম। কত? 85। 80%। 80%। আচ্ছা। আর একটা হচ্ছে তুমি কোন বোর্ডে আছো? হ্যাঁ কোন বোর্ডে, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড। আচ্ছা। এরপরে এখন কি তুমি কোনো রকম প্রিপারেশন, কোচিং কিছু করেছো, জয়েন্ট বা মেডিকেলের কিছু? হ্যাঁ, জয়েন্ট ডব্লিউবি জেই দিয়েছি, বাট আমার তো মনে হচ্ছে না হবে বলে, তাই জন্য আমি বিটেক করতে চাইছি। এবার আমি সেই জন্য জানতে চাইছি যে কোন দিকটাই গেলে আমার না, আমি এবার তোমাকে একটা জিনিস ক্লিয়ার করি। হ্যাঁ বলো। ও মানে উচ্চ মাধ্যমিকটা সায়েন্স নিয়ে পড়েছে, আশানুরূপ রেজাল্ট করতে পারেনি। ও হয়তো যদি ওর মনে হতো 80%-এর উপরে হলে ও জয়েন্টে বসতে পারতো, বা ওর অন্য বা বসেছে, ডাব্লিউবিজেটাও ভালো হয়নি। হ্যাঁ, এবার ভালো হয়নি। হ্যাঁ। তো এবারে ও ভাবছে বিটেক করলে ভালো হবে নাকি অন্য কিছু করলে ভালো। ও জাস্ট লাইনটা চয়েস করতে পারছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইরকম কনফিউশন তোমার জীবনে বহুবার থাকবে। চন্দ্র কেতু যুক্ত হয়ে বসে রয়েছে, এটা একটা গ্রহণ দোষ প্লাস ধাইয়া চলছে, যেটাকে তোমাকে তোমার জীবনের মূল্যবান সময়গুলোতে ভীষণ কনফিউজড করে দেবে, ডুয়াল মাইন্ড করে দেবে, করব কি করব না, যাব কি যাব না। এবারে তুমি এখন ঠিক করেছো যে তুমি বিটেক করবে, তাই তো?
এবারে তোমাকে আমি হ্যাঁ। একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে ক্লাস 12-এর 73% পেয়েছো, ঠিক আছে, বাট জয়েন্টেড রেজাল্ট খুব ভালো না করলে সেক্ষেত্রে কি হয়, প্রাইভেট কলেজে ভর্তি হতে হয়। এবার হ্যাঁ, প্রাইভেট হ্যাঁ। কলেজে তোমাকে বিটেক করতে হবে, কারণ বর্তমান সময় ধাইয়া চলার জন্য তুমি যদি একটা বছর ড্রপ দিয়ে নেক্সট ইয়ার আবার জয়েন্টের প্রিপারেশন নাও, তোমার রেজাল্ট কিন্তু ভালো হবে না, মানে তুমি গভর্নমেন্টে পাওয়ার মতন কিন্তু র্যাঙ্ক করতে পারবে না। এবং তোমার চার্ট অনুযায়ী এই চার্টটা স্পেসিফিক্যালি টেকনিক্যাল ওরিয়েন্টেড চার্ট, এবং আমি সাবজেক্টও বলে দিচ্ছি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, আইটি, এআই, এছাড়া কম্পিউটার সায়েন্স, এই সাবজেক্টগুলো, এই 4টে সাবজেক্ট বললাম, এই সাবজেক্টের উপরে কোনো সাবজেক্ট নিয়ে যদি আরেকবার তুমি বলবেন, আমি বুঝতে পারলাম না। আমাদের ইউটিউবে প্রোগ্রামটা চলে, রিপিট দেখতে হবে। এআই, আইটি, কম্পিউটার সায়েন্স আর ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, এই 4টে সাবজেক্ট তোমার জন্য ভালো। এটা করো, বিটেক করবে, বাট আফটার বিটেক যদি উচ্চ শিক্ষা করার মতন কোনো জায়গা পাও, তাহলে সেখানে বিটেক না করে, এই এমটেক না করে এমবিএ করো, এটা তোমার জন্য বেটার হবে। ধন্যবাদ, সঙ্গে থাকো। তুমি কিন্তু খুব সুন্দর করে কেরিয়ার কাউন্সিলিংটা করে ফেললে, কিন্তু আমার মনে হয় এই যে চন্দ্রকেতুর কথা তুমি যেটা বললে, ওর প্লাস ধাইয়া, ধাইয়াটা তো ধরো 2.5 বছর ভোগ করলো, তারপরে কিন্তু চন্দ্রকেতু যেটাকে তুমি মেইন জায়গাটা বলে, Main যেটা জায়গা। কনফিউশন, ওটাই যদি ঠিক না হয় তাহলে তো আলটিমেটলি আর ওনার স্যাটিসফাইড তো পাবে না। এই যে রেজাল্ট দেখো 73%, একটা মেয়ে এক্সপেক্ট করেছিল 80% পাবো, তাহলে সে 73 পেলো, খুব একটা কিন্তু ডিটোরিয়েট করেনি। তুমি যেটা আমাকে প্রথমে বললে হয়তো 90ও করেছিল, 90 থেকে 73 মানে কিন্তু অনেকটা। সে 80% এক্সপেক্ট করলে সে যদি 60 বা 62 পেতো, আমরা বলতাম খুব কমে গেছে। হ্যাঁ, সেখানে 73 গেছে, ধাইয়ার জন্য এটা ঠিক আছে, কারণ উইদাউট এনি রেমেডি তুমি পরীক্ষা দিয়েছো। রেমেডি থাকলে তোমাকে 80 না, এই 4টা 85 থেকে 87 পাওয়ার মতন চান্স ছিল, তোমার রেমেডি নেই, 73 পেয়েছো, এটাতে আমার কোনো রকম কোনো অভিযোগ নেই তোমার প্রতি। কিন্তু তুমি সবসময় কনফিউজড থাকবে, এই যে কোনো পার্টনার চুজ করলে পরবর্তীকালে, সেখানে না এটার থেকে আমার ওই ছেলেটা ভালো ছিল, চাকরি পেলে না এই চাকরিটা বেকার করলাম, এর থেকে আমি এই চাকরিটা করলে স্যালারিটা বেশি থাকতো, অলওয়েজ তোমার একটা কনফিউশন মাথার মধ্যে কাজ করবে। খুব একটা কমন জিনিস বলি, নিজের পছন্দে ফেভারিট রঙের একটা পোশাক তুমি কিনে নিয়ে এসছো, বাড়িতে এসে মনে হবে না এই রঙটা আমাকে একদম শ্যুট করছে না, আমি একটা আলাদা ড্রেস নিলে ভালো হতো। সব বিষয়ে তুমি কনফিউজড দেখবে, এইটার প্রতিকার না করলে জীবনে চলার পথে ভীষণ হোঁচট খাবে। আমি একটুখানি জানিয়ে দিই কবে কোথায় কখন চেম্বার রয়েছে। 13 তারিখে 13ই জুন হাজরায় চেম্বার, 14ই জুন বর্ধমানে চেম্বার, 15ই জুন দুর্গাপুর চেম্বার, 16ই জুন রামপুরহাট চেম্বার, 17ই জুন বালুরঘাট চেম্বার, 18ই জুন ব্যারাকপুর চেম্বার, 19শে জুন আসানসোলে চেম্বার, 20 জুন হাওড়াতে চেম্বার, 21শে জুন সিউড়িতে চেম্বার, তার পরবর্তী 22শে জুন আলিপুরদুয়ার চেম্বার, 23শে জুন কোচবিহার চেম্বার, 24শে জুন গৌহাটিতে চেম্বার, 26শে জুন শিলিগুড়িতে চেম্বার, 28শে জুন অন্ডালে চেম্বার, 29শে জুন আপনারা বাঁকুড়াতে চেম্বার পাবেন, এবং 30শে জুলাই আগরতলায় চেম্বার পাবেন। 20 জুলাই, ওই 20 জুলাই আগরতলায় চেম্বার পাবেন। আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন, হেল্পলাইন নাম্বারটা নোট করে নিন, 9932337820, 9851815653, 8900394947, 8798356920। এই যে 4টে ফোন নাম্বার, 4টেই হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা হোয়াটসঅ্যাপেও কমিউনিকেট করতে পারেন, বা ফোন নাম্বার অল্টারনেট ফোন করেও আপনারা কমিউনিকেট করে নিতে পারেন। মাথায় রাখবেন 13ই জুন হচ্ছে হাজরা, 14ই জুন বর্ধমান, 15ই জুন দুর্গাপুর, 16ই জুন রামপুরহাট। আজকে আমাদের আরেকজন বন্ধু আছেন, একটু নিয়ে নিন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার দিদি, আমি আন্দুল থেকে বলছি। দাদাকেও নমস্কার, আপনাকেও নমস্কার দিদি। কার সম্পর্কে জানবেন? দিদি, আমার ছেলের সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ বলুন ছেলের। 31শে মে 1996। 31শে মে 96, হ্যাঁ, সময়টা? নর্থ 24 পরগনা, বনগা। টাইমটা বলবেন। বিকেল 3:35। 96 বললেন না 93 বললেন? 96, 96। আচ্ছা, ঠিক আছে। আর ছেলের নাম কি? অভিজ্ঞান দে। অভিজ্ঞান, হ্যাঁ বাহ, ভালো নাম। শুক্রবার ছিল? হ্যাঁ স্যার, হ্যাঁ। আর আপনি কি এখন বনগা থেকেই ফোন করেছেন? না দিদি, আমার শ্বশুর বাড়ি হচ্ছে আন্দুলে, আচ্ছা, বাপের বাড়ি বনগা। আচ্ছা, আচ্ছা আচ্ছা। তুলা লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র, রাক্ষসগণ বা দেবাড়িগণ আপনার ছেলের জানা ছিল? হ্যাঁ স্যার, এটা এইটুকুই জানা ছিল। বৃহস্পতি এবং শুক্র দুটি গ্রহ বক্রী অবস্থায় রয়েছে। বুধ মঙ্গল যুক্ত হয়ে একটা বীজযোগ সৃষ্টি করলো 7ম স্থানে মাঙ্গলিকের সঙ্গে। শনি এবং কেতু একসাথে 6ষ্ঠ স্থানে শাপিত দোষ সৃষ্টি করেছে।
এই যে দুটো দোষ বললাম, একটা হচ্ছে সপ্তম স্থানে বুধমঙ্গল বীজযোগ বা মাঙ্গলিক দোষ, আর ষষ্ঠ স্থানে শনি কেতু, এটা মারাত্মক খারাপ যোগ। কি কি খারাপ দেবে? প্রথমত আমি ওর ইন্ডিকেট করব বিয়ে। বুধমঙ্গল বীজযোগটাকে ম্যাচিওর ম্যারেজ লাইফ বলা হয়, যেখানে ম্যাচুরিটি পায় না, বিবাহিত জীবনে সবসময় অশান্তি থাকে, মানসিক অশান্তি থাকে, শারীরিক অশান্তি থাকে। শনি কেতু শাপিত দোষ, এটা একটা অভিশাপ, মহাদেবের অভিশাপ। যেটা কি হয়, বলা হয় যে পিতা বা পিতার বাড়ির আত্মীয় দ্বারা সমস্যা, খুব ছোট বয়সে পিতৃহানি বলা হয়, তো বাবা মারা যেতে পারেন বা বাবার স্বাস্থ্য নিয়ে ভীষণ ডিস্টার্ব যেতে পারে, আর বাবার বাড়ির আত্মীয় থেকে ভীষণভাবে ওর শত্রুতা হতে পারে, বা কোনো রকম সম্পত্তি রিলেটেড ঝামেলা আসতে পারে। চারটা সায়েন্সের চার্ট, টেকনিক্যাল ওরিয়েন্টেড কোনো সাবজেক্ট নিয়ে যদিও পড়াশোনা করে, উচ্চশিক্ষার জায়গা রয়েছে। শনিকেতু শাপিত দোষটা কম্পিটিটিভ এক্সাম বা সরকারি চাকরি বা চাকরিতে সফলতা পাওয়ার ক্ষেত্রে ভীষণ সমস্যা দেবে। জানি তুমি অনেকগুলো কঠিন কঠিন কথা বলেছো। আচ্ছা, এবার আপনি বলুন আপনার ছেলের এডুকেশন কোয়ালিফিকেশন কি, এডুকেশনাল কোয়ালিফিকেশন? হ্যাঁ দিদি, স্যার যা বলে একদম সব ঠিক। বাবা মারা গেছে 9 বছর হয়েছে, আর মানে বাবার 4 জায়গায় সম্পত্তি ওরা ভাগ করে দিয়েছেন। বাড়িতে খুব অশান্তি হচ্ছে, ওকে পরীক্ষা দিতে চায়নি, ও পড়তে চেয়েছিল সায়েন্স নিয়ে, মানে বাড়ির থেকে মানে বাবার আর্থিক অবস্থা ভালো চায়, তাই জন্য পড়তে পারেনি। এমনি জুট ট্রেনিং করেছে, টাটা টেলিকম করেছে, ITI করেছে, আর মানে এই ইঞ্জিনিয়ারিং এর শিয়ালদা কলেজ থেকে, সরকারি কলেজ থেকে পাস করেছে। আমরা না সব গুলিয়ে ফেললাম। হ্যাঁ, মানে ওর এডুকেশনটা একটু ভেঙে ভেঙে বলুন। বাবা নেই শুনলাম, বুঝতে পারলাম, বাবার বাড়ির আত্মীয় দ্বারাও শত্রুতা আছে, এটাও আমি শুনলাম, বুঝলাম, কিন্তু পড়াশোনার জায়গাটা সায়েন্স নিয়ে পড়তে দেয়নি বললেন। মানে ও হাই সেকেন্ডারি পাস করেছে, তখন সায়েন্স নিয়ে কমার্স নিয়ে পড়তে চেয়েছিল। হ্যাঁ, ওর বাবার আর্থিক অবস্থা ভালো ছিল না বলে তখন বাবা মানে পড়াতে পারেনি, তখন বাবা মানে ইঞ্জিনিয়ারিং এ রামতলা ভর্তি করে দিয়েছিল। মানে ওই ডিপ্লোমাতে ডিপ্লোমা ছিল? হ্যাঁ। পলিটেকনিক ছিল? হ্যাঁ হ্যাঁ, পলিটেকনিক। আচ্ছা, পলিটেকনিক করে বিটেক করেছে? হ্যাঁ, তারপরে আবার খড়গপুর IT কলেজ থেকে ট্রেনিং পাস করেছে। হ্যাঁ, আবার তারপরে মানে রিসেন্ট জুট ট্রেনিং পাস করেছিল, মানে জুট ট্রেনিং পাস আবার শিয়ালদা কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছে আবার। করে এখন ওই কিলোস্টার কোম্পানিতে প্রাইভেটে কাজ করছে। মানে জুট টেকনোলজি নিয়ে পড়াশোনা করে তারপরে আবার ইঞ্জিনিয়ারিংটা করেছে। মানে ওইটা করতে করতে ওরা মানে জুট মিলে কাজ করছিল বজবজে। জুট টেকনোলজি নিয়ে তার মানে ইঞ্জিনিয়ারিং করেনি, পলিটেকনিক করেছে, তাই তো? হ্যাঁ, প্রথমে পলিটেকনিক করেছিল। বেশ, এবার ইঞ্জিনিয়ারিংটা কোন সাবজেক্টে করলো? মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। মেকানিক্যাল সাবজেক্ট চেঞ্জ করলো। এখন বর্তমান যে চাকরিটা করছে সেই চাকরিটা কিসের রিলেটেড করছে? মেকানিক্যাল রিলেটেড না জুট রিলেটেড? না, মেকানিক্যাল, জুট ট্রেনিং এ মানে আচ্ছা, এবার আপনার কাছে আমার প্রশ্ন মেন কি ছিল, কেন ফোন করেছেন? স্যার এই যে বাড়ির মানে ফ্যামিলিগত ঝামেলা, আর ওর কাজকর্ম কিছু হচ্ছে না, ওই যা কাজ করে মানে মানে ঘুরে ঘুরে কাজ মানে পাচ্ছে না আর কি। স্যালারি কি মনের মতো পায়? স্যালারিটা কি মনের মতো? না স্যার, দিদি 12,000 টাকা দেয়। ও বাবা। আপনি ছেলেকে বলুন জন্মস্থান থেকে দূরে যেতে, যতটা দূরে যাবে ততটা ওর জন্য ভালো। এই বছর অগাস্ট মাসের পর থেকে ওর কর্মগত উন্নতি বা কর্মগত পরিবর্তনের একটা যোগ পাচ্ছি, 1 নম্বর। 2 নম্বর, আপনার ছেলে কখনো যেন সরকারি চাকরির পেছনে না দৌড়ায়, এই 4টাতে সরকারি চাকরি কোনোদিনই হবে না। 3 নম্বর, আপনার পারিবারিক অশান্তি বা আপনার ইনলজ মানে শ্বশুরবাড়ির রিলেটিভদের সাথে যে আপনার শত্রুতা, এটা কোনোদিনই মিটবে না, আমৃত্যু বহন করতে হবে আপনি কি আপনাকে। আপনার হাজবেন্ডের সম্পত্তি পেয়েছেন? না দিদি, মানে আমি নবান্ন মমতা ব্যানার্জি থেকে শুরু করে সব আইনগত ধরেছি, কেউ পারলো না ঝামেলা মেটাতে। মানে আপনি সম্পত্তি পেলেন না? না হলো না, চার্ট তো বলছে, আমি তো আপনাকে দেখিনি, আপনার ছেলেকে দেখেই বললাম হবে না, কারণ এই চার্টের মধ্যেই বাধা রয়েছে। এগুলোর প্রতিকার করতে হয় কোন সময় আমি একটু ক্লিয়ার করি। যাদেরই চার্টের মধ্যে শনির সাথে রাহু বা শনির সাথে কেতু থাকবে, তারা 12 থেকে 15 বছর বয়সের মধ্যে রেমেডি করাবেন, না হলে সমস্যা আসবে। আর এই যে কথাটা বললাম না যে বৃহস্পতি গোচর যাচ্ছে, যাদের বৃহস্পতি খারাপ তাদের কিন্তু এই 4 মাসের মধ্যে পিতৃহানি হতে পারে, কারণ বৃহস্পতি হচ্ছে গুরু, বাড়ির গুরুজন হানি হতে পারে, এটা একটু মাথায় রাখবেন।
তো আপনার ক্ষেত্রে, আপনার ছেলের ক্ষেত্রে অনেকগুলো ঘটনা ঘটেছে যেগুলো আমি পরপর বললাম, এবং কনফিউজড হলো টেকনিক্যাল রিলেটেড সাবজেক্ট, কিন্তু দেখুন ও দুটো সাবজেক্ট ডিপ্লোমা এবং ও যে পড়াশোনাটা করলো ওটা যদি ও নর্মালি পড়তো তাহলে কিন্তু 5 বছরের মধ্যে কোর্স কমপ্লিট করে অনেক কিছু করতে পারতো, অনেক কিছু করতে পারতো প্রাইভেট। এবং ছেলের দ্বাদশের আউ রয়েছে, জন্মস্থান থেকে রাজ্যের বাইরে গিয়ে সেটেল করবার সম্ভাবনা রয়েছে, পশ্চিম দিকটা ওর জন্য শুভ। ওকে একটু দূরে যেতে বলুন, স্যালারি বাড়বে, এবং অগাস্টের পর মুভ করতে বলুন যদি সম্ভব হয়। বুধ মঙ্গল 20 যোগ, শনি কেতু শাপিত দোষ, এই দুটো জায়গার প্রতিকার করাবেন। ধন্যবাদ। নমস্কার, কে রয়েছেন? নমস্কার দিদি, আমি আপনার সাথে আগে কথা বলেছি, আমি যাদবপুর বিজয়গড় থেকে কথা বলছি, অনুসুয়া মুখার্জি। অনুসুয়া, কার সাথে কথা বলেছেন? তনুশ্রীদির সাথে না আমার সাথে? তনুশ্রীদির সাথে আগে অন্য অনুষ্ঠানে কথা হয়েছে দাদা। আচ্ছা। আপনার প্রোগ্রামে বহুদিন থেকে দেখি। অন্য অনুষ্ঠানে যে কথা বলেছেন সেই অনুষ্ঠানটা কি অ্যাস্ট্রোলজি অনুষ্ঠানই ছিল? না, আচ্ছা, শাড়ির প্রোগ্রাম ছিল। দর্শক, হ্যাঁ হ্যাঁ, শুনবো। কার ব্যাপারে জানবেন? হ্যাঁ আমি আমার ব্যাপারেই জানবো। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 13/11/1971। সময়? বেলা 12:55। কোথায় জন্ম? কলকাতা। শনিবার ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কন্যা লগ্ন, কুম্ভ লগ্ন, কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ আপনার জানা ছিল? হ্যাঁ হ্যাঁ, এটা জানা ছিল। বিষ কুম্ভ যোগে জন্মেছেন, এই যোগটা খুব খারাপ যোগ। শনি আপনার বক্রী অবস্থায় বসে রয়েছে, শনি ভঙ্গ একটা আংশিক কালসর্প দোষ, লগ্নে মঙ্গল মাঙ্গলিক দোষ রয়েছে, অষ্টম স্থানে চন্দ্র বসে গেছে। ষষ্ঠপতি অষ্টমে থাকলে শরীর নিয়ে ভীষণ ভোগায়, বিশেষ করে ঠান্ডা, শ্লেষ্মা, লাংস জাতীয় সমস্যা, লোয়ার পোর্শন প্রবলেম, পেটের প্রবলেম, গাইনিক্যালি কোনো প্রবলেম, এগুলো আসতে পারে। বুধ শুক্র বৃহস্পতি এক জায়গায় বসে রয়েছে। এবার আমি আপনার চারটা বলি, যেহেতু 71-এ জন্ম, আপনার এখানে কিন্তু একটা উচ্চ শিক্ষার জায়গা রয়েছে, এবং অবশ্যই সেই শিক্ষাটা যদি লিটারেচার বা আর্টস রিলেটেড কোনো সাবজেক্টের উপরে হয়, একটা উচ্চ শিক্ষার জায়গা যাবে, কিন্তু আপনি কেরিয়ার স্টাবলিশমেন্ট করতে পারবেন না, কারণ রবি ভীষণ নিচস্ত। রবি নিচস্ত থাকলে দাঁড়াতে দেয় না নিজের পায়ে দাঁড়াতে দেয় না, মানে কোনো কেরিয়ার হতে দেয় না। নয় আপনার চাকরির ক্ষেত্রে সমস্যা হবে, নয় আপনার ব্যবসার ক্ষেত্রে সমস্যা হবে, একটা সময় গিয়ে আপনি একেবারেই ঘরে হাতাকুন্তি নড়ানো ছাড়া উপায় থাকবে না, বললাম, কিছু মনে করবেন না। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে আপনি একটু সতর্ক থাকুন। ষষ্ঠে কেতু, আপনার আশেপাশে মহিলারা খুব শত্রুতা করে, এবং নিজের লোক, খুব ঘনিষ্ঠ লোক, সেটা রিলেটিভ হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, সেখান থেকে আপনার ভীষণ শত্রুতা হবে, যেটা ক্ষতির সম্ভাবনা থাকবে। শুনবো? একদম একদম। এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুসুয়া? আমি এমএ করেছি সোশিওলজিতে। বেশ, এমএ করেছেন কিসের উপরে বলেন? সোশিওলজি, সায়েন্স এন্ড স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, জিওলজিক্যাল সায়েন্স এন্ড স্ট্যাটিস্টিক্স। মানে আপনার স্ট্রিমটা আর্টস ছিল, তাই তো? হ্যাঁ, ওই মিক্সড একটা হতো না তখন ইউনিভার্সিটিগুলোতে, উইথ স্ট্যাটিস্টিক্যাল সায়েন্স। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে চাকরি করলেন না কেন? না, চাকরি করলাম না মানে ঠিক সেভাবে হয়ে ওঠেনি আমার কাজকর্ম। ছকটা কিভাবে কথা বলে, তুমি বললে যে উচ্চশিক্ষা থাকবে কিন্তু রবি দাঁড়াতে দেবে না। তার মানে আপনি এখন প্রেজেন্ট টাইমে কি করছেন? একদম হাউসওয়াইফ? মোটামুটি তাই, ওই টুকটাক সোশিওলজিতে কিছু কাজকর্ম করি। হ্যাঁ, এরকম। সেরকম অ্যাক্টিভ নন, মানে অ্যাক্টিভলি কোনো কাজ হয় না? না, সেভাবে কিছু করি না, একটা ইনস্টিটিউটে যুক্ত আছি, মানে সেভাবে প্রফিটেবল কিছু না। আর শত্রুতা আছে? অসম্ভব, যেটার জন্য আমি দাদা বহুদিন থেকে চেষ্টা করে আপনাকে পেলাম। মানে এটা একদম যেটা বললাম সেটা পুরোপুরি সত্যি। মানে মানে অপরণে আমি জানি না আমার কি আছে, না আমি চাকরি বাকরি বিশাল কিছু করি, না কিছু আছে, কিন্তু আমাকে সবাই হিংসে করে এবং শত্রুতা করে। আমার বাড়িতে তো অসম্ভব, বাড়ির মহিলা রিলেটিভই বললেন, উনি তো বললেন রিলেটিভ, এবং মহিলা দ্বারা একদম, মানে বুঝতে পারি পুরো হিংসে। অনুসুয়া, আপনি একটা কথা আমাকে বললেন যে আপনি অনেকদিন ধরে আমাকে চেষ্টা করছিলেন এগুলো বলবার জন্য, আমাকে বলবার জন্য, তাই তো? এবার শুধু চেষ্টা করলে হবে না, কাছেও আসতে হবে, কারণ এই জায়গাগুলো রেমেডি করান। এই জায়গাগুলো রেমেডি না করলে দুটো জিনিস আমি আপনাকে খুব স্পেসিফিক করছি। একটা হচ্ছে আপনার রং ট্রিটমেন্টের প্রবল যোগ রয়েছে, যেখানে দাঁড়িয়ে শরীরের আভ্যন্তরীণ আপনার একটা এমন সমস্যা হবে যেটা সমস্যাটা উপর থেকে দেখে বোঝা যাবে না, এবং সেটা রং ট্রিটমেন্ট পর্যন্ত গড়াতে পারে। এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আপনার রিলেটিভ, আপনার সাথে আপনার হাজবেন্ডের সম্পর্ক খুব ভালো। এই সেই এই রিলেটিভদের জন্য হাজবেন্ডের সঙ্গে, হ্যাঁ, আমি কথাটা কমপ্লিট করতে চাইছি, খুব ভালোর জায়গা, কিন্তু এটাকে নষ্ট, এই জায়গাটাকে পুরো একদম লেবু চটকা করে দেবে, সেটা হচ্ছে আপনার রিলেটিভ।
বুঝতে পারলাম? মানে এই জায়গাগুলোকে আপনি খালি ঠিকঠাক বলুন করতে আপনার হবে। হাজবেন্ড ভালো না খারাপ? না না, আমার খুব একটা ভালো লাগে না। যে লোকের কথায় নাচে সে আবার ভালো কি করে হবে? না, সে লোকের কথা নাচছে না, গ্রহ চেঞ্জ করছে। আপনি শুধুমাত্র এই ছেলেটিকে না, আপনি যাকেই বিয়ে করতেন এই সমস্যাটা হতো। মানুষটা ভালো তো, লোকে তো ভালোই বলে আপনার হাজবেন্ডকে, কিন্তু সে আপনার দিকে বিরূপ হয়ে যাচ্ছে কারণ আপনার শত্রুতার জন্য। হ্যাঁ, এটাই তো সন্দীপ একদম বললেন। একদম একদম। একটা মানুষ 100% ভালো হতে পারে না। আমি তনুশ্রীদের কাছে ভালো হতে পারি, আমি আপনার কাছে খারাপ হতে পারি, এরকম একটা ক্যারেক্টার মানুষ কিন্তু বহন আজকের করে। হাতে সময় আপনার নেই। হাজবেন্ডেরও তাই। তবে এই একদম। প্রতিকারগুলো করুন অনুষ্কা, তুমি খালি বয়স বাড়ছে, চট বয়স করে বাড়লে সন্দীপ বলে কিন্তু দাও যে বৃহস্পতি যে 6টা রাশির নাম বলে দাও চট করে। চট করে নামগুলো হাতে বলছি, সময় নেই। সেটা হচ্ছে কর্কট রাশি, মেষ রাশি, ধনু রাশি। ভীষণ ভালো সময়, অর্থনৈতিক উন্নতি হবে, কর্মক্ষেত্রে বৃদ্ধি, নতুন চাকরি বা নতুন ব্যবসার যোগ রয়েছে। ভালো থাকবে বৃষ, সিংহ, মীন। ধন সম্পদ, কেরিয়ারে অগ্রগতির যোগ রয়েছে। বাকি রাশিরাও ফল ভালো পাবেন। তবে এই 6টা রাশির ক্ষেত্রে একটা ছোট্ট টিপস বলছি, যারা মনে হচ্ছে গুরু দীক্ষা নেননি, যদি মন থেকে কাউকে বিশ্বাস করেন এই 4 মাসের মধ্যে গুরু দীক্ষাটা নিয়ে নেবেন, গুরুকে সাপোর্ট করে নেবেন, একদম। অনেক বিপদ ঝড় থেকে বাঁচবেন। অনেক ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। নমস্কার।